দেখো, শুধু এই যে ঘটনাটা, আরজিকর হাসপাতালের যে ঘটনাটা, মানে তিলোত্তমা যে ন্যায় বিচার চাওয়া হয়েছে, এই ঘটনাটা শুধু আরজিকরের পৃষ্ঠভূমিতে দেখলে চলবে না। আমার মনে হয় এটা সারা ভারতবর্ষের, কারণ যেরকম ভাবে কলকাতা আরজিকর হসপিটালের একটা ঘৃণ্য নারকীয় ঘটনা ঘটেছিল, সেটা প্রতিবাদে যেরকম ভাবে সারা ভারতবর্ষে দিল্লি থেকে মুম্বাই, ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, সমস্ত ভারতবর্ষে আসাম থেকে পন্ডিচেরি যেরকম ভাবে উত্তাল হয়ে উঠছিল আন্দোলনদের, ডাক্তারদের বিশেষ করে মহিলাদের, হুম। সেটা আমি নিজে সেই স্বপ্ন দেখতে ভালো, আমার মানে আমি স্বপ্ন দেখতে চাইছিলাম বা ভাবছিলাম যে সম্ভবত মানে আগামী বছর থেকে 2025 থেকে আমরা 15ই আগস্ট এত বছর ধরে মানিয়ে এসেছি, 77 বছর ধরে এটা 78তম স্বাধীনতা দিবস। হুম। সামনের বছর থেকে 14ই আগস্ট নারী স্বাধীনতা দিবসটা পালন করা হবে এবং কেন্দ্রীয় সরকার নারী স্বাধীনতা দিবস এটাকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ। কারণ আগে নারী স্বাধীনতা, তারপর দেশের স্বাধীনতা, আমি এটা বিশ্বাস করি। হুম। কিন্তু যেরকম ভাবে এগোচ্ছিল, আমি সন্ধ্যাবেলা থেকে দেখছিলাম, আমি মুম্বাইতে থাকি, মুম্বাইতে অন্তত 8 জায়গায় হচ্ছিল। হুম। আমার দুর্ভাগ্য, আমি কাল নিজে যেতে চেয়েছিলাম, কিন্তু কিছু কারণে, শারীরিক কারণে আমি যেতে পারলাম না, কিন্তু আমি লাইভ দেখছিলাম। হুম। 12টার সময় আমি লাইভে ওটাও দেখি, আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে। হুম। প্রথমে একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া ভালো, আমি ঘটনাটা দেখে স্তম্ভিত হয়ে গেছি, ক্রুদ্ধ হয়েছি, দুঃখ পেয়েছি, কিন্তু আশ্চর্য হইনি। যেদিন থেকে এই শুরু হয়েছিল যে এই ক্যাম্পেনিং, রাতের দখল নেবে মেয়েরা, সেদিন থেকে যদি তুমি ক্রোনোলজি হিসেবে দেখো, হুম। একটি বিশেষ রাজনৈতিক দল, টু বি স্পেসিফিক শাসক রাজনৈতিক দল, তাদের নেতৃস্থানীয় কমেন্ট যা যা করেছে, কেউ বলছে লাল হায়নারা বাজারে বেরিয়েছে, কেউ বলছে বাড়িতে স্বামীকে ঠিক রাখতে পারে না, রাত কি দখল করবে, এই যে, এবং এগুলো কেউ কিন্তু সাধারণ মানুষ নয়। হুম। হয় তারা কেউ কাউন্সিলর, না হলে বিধায়ক, না হলে মন্ত্রী, না হলে দলের এক বড় নেতা, যুব নেতা, অথবা সংসদে নির্বাচন করতে যাওয়া বা টিকিট পাওয়া নেতা। এরা এই সমস্ত কমেন্ট গুলো কিন্তু প্রকাশ্যে করছে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে করছে, হুম। এবং যেরকম ভাবে একটা ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তার কালমিনেশন কিন্তু এই আরজিকরের হামলাটা। এবং এটা আমি কিন্তু অনেকদিন থেকে এক্সপেক্ট করছি, গত 4-5 দিন ধরে যখন দেখতে পাচ্ছিলাম যে এটা শুধু কলকাতা, 2-3টে জায়গা নয়, সারা বাংলা, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। হুম। এটাতে নিঃসন্দেহে কোনো সন্দেহের অবকাশ নেই যে তুমি যদি পরপর ঘটনাগুলো দেখো, হুম। প্রথমেই এই যে আন্দোলন শুরু হলো, ন্যায় বিচার হচ্ছে না, তদন্তকে পথভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই যুগান্তকারী অর্ডার, ইমিডিয়েট বেসিসে তক্ষুনি সিবিআই কে তদন্তর ভার দিয়ে দেওয়া, এই যে পরপর যেগুলো চলছে, এবং তারপরে যেরকম ভাবে কলকাতা 2-3টে জায়গা বা আরজিকর থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো এই আন্দোলন, হুম। নিশ্চিতভাবে যাদের হিডেন এজেন্ডা রয়েছে, যাদের স্বার্থে ঘা লাগছে, যারা নিজেদের স্বার্থের জন্য এই ঘটনাটা, এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছিল, হুম। তাদের সমস্যা হতে শুরু করেছিল। এবং এই আক্রমণ আমি এক্সপেক্ট করেছিলাম, হুম। কারণ এই আক্রমণের পরে, এই ঘটনার পরেই দেখবে, সেটা অবভিয়াসলি সমস্ত পাবলিক ডোমেনে রয়েছে, হুম। রাজ্যের প্রশাসনিক প্রধান সেই দলের সুপ্রিমো হয়ে কি তার মন্তব্য হলো, হুম। উনি বলতেই পারতেন যে যারা গুন্ডারা যদি কেউ করে থাকে, সে যে দলেরই হোক, দলমত নির্বিশেষে আমার দক্ষতম কলকাতা পুলিশ, পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ, তারা অ্যারেস্ট করবে, দুধ কা দুধ, পানি কা পানি হবে, এর মধ্যে আমি রাজনীতির রং দেখবো না। ওনার মন্তব্য ছিল আলাদা। ওনার মন্তব্য ছিল যে বাংলাদেশের মতো আমার এখানেও ক্ষমতা দখল করবে। আমি তো এটা ভাবতেই পারছি না, রাজ্যের প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী, উনি বাংলার সবার,
প্রত্যেকের, আমার, তোমার, আমাদের সবার, কিন্তু উনি অভিভাবিকা, উনি একজন নারী, হুম উনি একজন সিনিয়র সিটিজেন। এইটুকু সংযম আশা করেছিলাম ওনার কাছ থেকে, কিন্তু সেটা যখন দেখা গেল না, এবং যেরকম ভাবে উনি ওই আরজি করের যে কালকে রাতের যে গুন্ডামো, লুম্পেনগিরি, সেটাকে জাস্টিফাই করলেন বা দেখাতে চেষ্টা করলেন হুম যে বাংলাদেশের মতো ঘটনা ঘটছে, তো উনি কি বলতে চাচ্ছেন যে এর পেছনে আমেরিকা বা চীন বা রাশিয়ারও হাত রয়েছে? তো সেটা বলুন। সেটা দেখো, এটা যদি কেউ ভুলে যায় যে বাংলার বা ভারতবর্ষে এই প্রতিবাদ শুধু 14ই আগস্ট রাত 12টাতে বা 15ই আগস্ট সকাল ভোর 2টোতে শেষ হয়ে যাবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। যত দমন পীড়ন হবে, যত ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তত কিন্তু এই আন্দোলন বাড়বে। আমি জানি না ওনার মতন একজন মানুষ, যিনি সম্ভবত আজকের দিনে বাংলায় এবং ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মাটির গন্ধ সব থেকে বেশি পান, হুম আমার মনে হয় হতে পারে ওনার প্রচন্ড সর্দি টর্দি হয়েছে, যার জন্য নাক বন্ধ, ওনার ঘ্রাণ শক্তিটা বোধহয় কোনো কারণে ধ্বংস হয়ে গেছে। এবং চোখের দৃষ্টিতে তো দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে কি হচ্ছে, সে তো টেলিভিশন চ্যানেলগুলোতে দেখাচ্ছে। কিন্তু মাটির গন্ধটা আমার মনে হয় উনি হারিয়ে ফেলেছেন, সেই ঘ্রাণ শক্তি। হুম তো এছাড়া কিছু বলার নেই। এটা একটা, আমার মনে হয়, এবং সারা বাংলার মানুষ বিশ্বাস করছে, যারা দেখছে ভারতবর্ষের মানুষ দেখেছে, হুম আমার মনে হয় এটা একটা ষড়যন্ত্রের অংশ। হুম এখন এটা তো পুলিশকে ঠিক করতে হবে, তারা তদন্ত করে কতদূর কি করবে। হুম দীপাঞ্জন দা, আপনি এক্ষুনি বলছিলেন যে উনি মাটির গন্ধ পান বা মাটির গন্ধের কথা বলেন, এবং তিনি, তার স্লোগানই ছিল মা মাটি মানুষের সরকার। সেখানে দাঁড়িয়ে এই যে ভাঙচুরের ফলে যে ক্ষতি হলো, সেটা তো সাধারণ মানুষের, কারণ সাধারণ গরিব গুরব মানুষ, তাদের পক্ষে সম্ভব নয় সুপার স্পেশালিটি প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করানো। তো এই মানে এই এমার্জেন্সি যেটা ভাঙা হলো, সেখানে কিন্তু অত্যন্ত গরিব মা, মানে যাকে মাটি বলে উনি মানে বলেছিলেন, সেই রকম ধরনের মানুষেরাই যায়। তো সেখানে দাঁড়িয়ে এই ভাঙচুরের ফলে তো সেই সব মানুষেরই ক্ষতি হলো, যাদেরকে উনি বারবার উদ্ধৃত করেন। তাহলে এটা কি আরজি করের আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হলো? দেখো, আন্দোলন থামবে না, আন্দোলন আরো শক্তিশালী হবে, আরো তীব্রতর হবে, আরো এটা ছড়িয়ে পড়বে। আর তুমি তুমি ক্ষতির প্রশ্ন করো, আমি দেখতে পাচ্ছিলাম যেখানে যেরকম ভাবে চেয়ার ভাঙা হচ্ছিল, এমন নয় যে আরজি করে সমস্ত দুর্মূল্য যে চিকিৎসার যন্ত্রপাতি গুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে, সামনে কিছু চেয়ার টেয়ার ভাঙা হয়েছে বা কাঁচ ভাঙা হয়েছে। এটা দেখতে হবে আমাদের, যারা ভাঙতে গেছিল তারা একটা আতঙ্ক তৈরি করতে গেছিল, বা এই আন্দোলনকে দিকভ্রষ্ট করতে চাইছিল, আন্দোলনকে কলঙ্কিত করতে চাইছিল। তার জন্য কিছু ভিজুয়াল ইম্প্যাক্ট দরকার হয়। হুম হুম দুটো জিনিস তো, তুমি তো অডিও ভিজুয়ালের লোক, অডিও আর ভিজুয়াল মিলে যে কোনো ঘটনাকে উপস্থাপন করা হয়। হুম অডিওতে তারা বলছে যে জাস্টিস ফর আরজি কর, ন্যায় বিচার। হুম আর ভিজুয়ালে কি করছে তারা? চেয়ার গুলো ভাঙছে, ব্যারিকেড ভাঙছে, পাথর মেরে কাঁচ ভাঙছে। হুম এটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে এটা অত্যন্ত সুনিয়ন্ত্রিত, সুপরিকল্পিত ভাবে করা হয়েছে। হুম যেরকম ভাবে আমি দেখছিলাম, বিভিন্ন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, যে কোন নির্দিষ্ট চ্যানেলকে তো বলা হয়েই থাকে যে রাজ্য সরকারের বা ওই শাসক দল বিরোধী। আমি সব কটা চ্যানেল দেখেছি, এবং তথাকথিত সেই চ্যানেলগুলো দেখেছি যেগুলো সম্পর্কে অভিযোগ যারা শাসক বা রাজ্য প্রশাসনের পৃষ্ঠপোষক বলো বা সমর্থক বলো, আমি সেই চ্যানেলগুলোতেও দেখেছি, কারণ ক্যামেরা মিথ্যা কথা বলে না। হুম পরিষ্কার ভাবে একটা কথা বলতে পারি, যে যারা এসেছিল, হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো 20 মিনিট, 15-20 মিনিটের, সেটা সুনিয়ন্ত্রিত ভাবে হয়েছে। হুম কারণ কোন ভিড়, মব, হুম ভিড় যখন, ক্রাউড যখন মব হয়ে যায়, আমাদের টেকনিক্যাল ভাবে আমি বলি যে ভিড় 5 বা 4 বেশি লোক হলে সেটাকে ভিড় বলা যায়। হুম কিন্তু সেই ভিড়টা যখন সুনিয়ন্ত্রিত ভাবে কোনো একজন ব্যক্তি বা 2 জন বা 5 জন 10 জন ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে, এবং যেটা জেনারেলি একটা নেগেটিভ লক্ষ্য হয়, সেটাকেই বলা হয় মব। হুম আর এই মবের
যে পরিবর্তন ভিড় থেকে মব, সেটা আমি নিজে টিভিতে চোখের সামনে দেখেছি। এবং আমি বিশ্বাস করব টেকনিক্যাল প্রফেশনাল এক্সপার্টিস হিসাবে কলকাতা পুলিশের যে কোনো সিনিয়র অফিসার দেখার মাত্র 1 মিনিটে বলে দেবে হ্যাঁ এই কনভার্সন হচ্ছে, এই চেঞ্জ হচ্ছে, এই ভিড় ছিল ভিড়টা মবে চেঞ্জ হয়ে গেল। এটা পরিষ্কার পরিষ্কার রয়েছে। যদি কেউ এটা বুঝতে না পারে আমাকে ডাকলেও আমি বুঝিয়ে দেব ফ্রেম বাই ফ্রেম যে ভিড় থেকে মদটা কি করে কনভার্ট হলো। এই কনভার্সনটা যারা করেছে তারা নিঃসন্দেহে কোথাও থেকে নির্দেশ পেয়েছে এবং তারা এই অ্যাসিওরেন্সটাও পেয়েছে যে পুলিশ লাঠি চালাবে না, পুলিশ কিছু করবে না। এটাও একটা সমস্যা প্র্যাকটিক্যাল। ওই অত ভিড়, সেই ভিড়ে যদি পুলিশ লাঠি চালাতো তাহলে কিন্তু স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা ছিল। এবং যদি স্ট্যাম্পেড হয়ে যেত, তুমি যদি এই অ্যাঙ্গেলে দেখো ওখানে স্ট্যাম্পেড হতো, পুলিশ লাঠি চালাতো, তাহলে কিন্তু সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধেই কিন্তু আজকে বাংলা খেপে যেত। সেটা না করে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল 50 থেকে 100 জনকে দিয়ে যে ভাঙচুরটা করা হলো তাতে কিন্তু কলঙ্কিত হওয়া করার চেষ্টা করা হলো এই আন্দোলনকে, এবং একটা মেসেজ দেওয়া হলো, একটা আতঙ্কের সৃষ্টি করা হলো। কেন পুরো পশ্চিমবঙ্গে অন্তত 250টি জায়গাতে হয়েছে আজকে গত রাতে প্রদর্শন, একটা সিঙ্গেল জায়গাতে কেন হয়নি? সন্দেশখালী সুন্দরবনের মতো জায়গাতে হয়েছে, শুধু আরজিকর হসপিটালেই কেন হলো? এমন তো নয়, আমি তো দেখছিলাম যারা এসে ওখানে চিৎকার চেঁচামেচি করছে, বডি ল্যাঙ্গুয়েজ, একটি মেয়েকে দেখেছিলাম সে চেয়ার ভাঙছে, এগুলো ভিডিওতে অ্যাভেলেবল, যে কোনো টেলিভিশন, আমি রিপাবলিক বাংলাতে দেখেছি। মেয়েটি যেরকম ভাবে চেয়ার তুলে ভাঙছে খুব পরিষ্কার, আমার 3 দশকের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি ওই মেয়েটি কিন্তু চেয়ার ভাঙাভাঙি বা এরকম একটা হঠাৎ করে যে মবে কনভার্ট হয়ে যাওয়া একটা ভিড়, তার হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যেরকম ভাবে চেয়ার ভেঙেছে, আমি তোমাকে ওই চেয়ার দিলে তুমি ভাঙতে পারবে না। একটি আঘাতে মেয়েটি প্লাস্টিকের চেয়ার গুলো ভাঙছে, ইটস নট ভেরি ইজি। এবং যে ছেলেরা ওখানে এসে বলছে, শুনছিলাম কেউ হেসিটেট করছে, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাড়ি যদি হয় উত্তরপাড়া, তোমাকে যদি টিভি ক্যামেরা চ্যানেলে জিজ্ঞাসা করে যে আপনি কোথা থেকে আসছেন, তুমি তো ইনস্ট্যান্ট বলবে আমি উত্তরপাড়ার মেয়ে, অথবা তুমি বলবে আমার সল্ট লেকে বাড়ি, তুমি বলবে না সল্ট লেক মানে রাজারহাট, না না আমার বাড়ি রাজারহাট। এই হেসিটেশনটা থেকে, কারণ ওই রকম ভাবে বলেছে আমরা পাইকপাড়া থেকে এসেছি, কেউ বলছে বেলগাছিয়া থেকে এসেছি, বোঝা যাচ্ছে হেসিটেশনটা কোথায়, কারণ তারা নিজেদের কোথা থেকে এসেছে সেটা বলতে চায় না। বাট এই মূর্খরা এটা ভুলে গেছে যে সমস্ত কিন্তু ভিডিওগ্রাফ হয়েছে, প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে। হতে পারে এই অ্যাসুরেন্সটা তাদের পাওয়া গেছে, পেয়েছে তারা যে তোমরা যা করার করো, পুলিশ ওই ভিডিও দেখেও তোমাদের কিছু করবে না, এবং পুলিশ সত্যিই কিছু করেনি। টিভি চ্যানেলের সাংবাদিকরা যখন পুলিশদের জিজ্ঞাসা করছে যে আপনারা কেন ইন্টারভেন করছেন না, আপনারা কেন কন্ট্রোল করছেন না, পুলিশ ভার্চুয়ালি দৌড়ে পালিয়ে গিয়ে গাড়ির আড়ালে ঢুকছে বা গাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। এটা ভিডিও ফুটেজে অ্যাভেলেবেল, আমি অন্তত দেখেছি, রিপাবলিক টিভি, TV9 এবং জি24 ঘন্টা আমি চোখের সামনে দেখেছি, এবিপি আনন্দেও দেখেছি। দীপাঞ্জন দা, কালকে রাত্রে যখন এই ভাঙচুর চলছে এবং সেমিনার হল যেখানে আমাদের সেই তিলোত্তমার ওপরে নারকীয় অত্যাচার হয়েছিল সেখানেও চালানোর চেষ্টা করেছে ভাঙচুর দুষ্কৃতীরা, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে যে পুলিশ যে কোন রকম ভূমিকা নেবে না বা নিচ্ছে না বা নিল না, সেটা তো আমরা দেখতেই পেয়েছি বা আগেও মাছ করতে পেরেছি, কিন্তু জায়গাটার তো তদন্ত করছে সিবিআই। সেখানে দাঁড়িয়েও এতখানি সাহস তারা দেখাতে পারলো কি করে যে একটা ক্রাইম সিনের মধ্যে তারা ঢুকে তারা ভাঙচুর চালানোর চেষ্টা করলো? সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা আগেই হয়েছিল এবং সিবিআই তদন্ত যখন নিয়েছে তদন্তের দায়িত্বভার নিজের হাতে, সেখানে দাঁড়িয়েও এই ভিড়ের সুযোগ নিয়ে তারা হামলা চালালো। ফরচুনেটলি ওখানে ঢুকতে পারলো না। এর পেছনে অন্য কোনো গন্ধ পাচ্ছেন? দেখো, আমি যদি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্রের আভাস থাকেও, আমি প্রথমেই কিন্তু সিবিআই এর সমালোচনা করব। সিবিআই জানে যে এটা একটি যুগান্তকারী আদেশ হয়েছিল কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ থেকে সরাসরি যে হাইকোর্টের ভেতরে চার্জশিট, কেস ডায়েরি, নট চার্জশিট, মাফ করবেন, কেস ডায়েরি হ্যান্ড ওভার, সরি,
সেটা কিন্তু আমার মনে হয় যতটুকু আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী ওটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা, এরকম হয়নি, দৃষ্টান্তমূলক এরকম আজ পর্যন্ত সম্ভবত কলকাতা হাইকোর্টে হয়নি হুম যে রাজ্যের তদন্তকারী দল থেকে ওটাকে কেন্দ্রের এজেন্সিকে হ্যান্ড ওভার করছেন এবং চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অর্ডার করছেন যে কোর্ট রুমের মধ্যে 1 ঘন্টার মধ্যে এটা হ্যান্ড ওভার হবে। তার মানে ওনারা মনে করছিলেন যে এই কেস ডায়েরি বাইরে গেলে বা সুযোগ দিলে এই কেস ডায়েরি চেঞ্জ হতে পারে। অবশ্যই। সেই রকম অবস্থায় যখন এত ক্রিটিক্যাল কেস সিবিআই বলল যে আমরা এক্ষুনি নিতে রাজি আছি এবং নিল, তারপরে সিবিআই এর কিন্তু উচিত ছিল যে এই যে প্লেস অফ অকারেন্স বা যেটাকে তুমি বলছো ক্রাইম সিন, হুম ওই প্লেস অফ অকারেন্স এর প্রোটেকশনের জন্য এবং এই প্লেস অফ অকারেন্সে যে ভাঙচুর বা রিনোভেশন নামে শুরু হয়েছে, হুম যে অর্ডার করেছে তাকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া, সম্ভবত ওই যে ভদ্রলোকের নামে সম্ভবত প্রচুর অভিযোগ উঠছে, হুম ওই সন্দীপ ঘোষ, হুম ওনাকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়া উচিত যে এটা জাস্টিফাই করুন যে কোন অধিকারে বা কিসের জন্য উনি এই রেনোভেশনের অর্ডার দিয়েছেন। হুম খুব পরিষ্কার ভাবে একটা কথা বলি, মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরশু কিন্তু একটা দুর্দান্ত অর্ডার দিয়েছিলেন, হুম অবজারভেশনও বলেছিলেন যে আমি দেখতে চাই এই সন্দীপ ঘোষ যে রেজিগনেশনটা দিয়েছে সেই রেজিগনেশন লেটারটা, কারণ ওটাতে উনি কি গ্রাউন্ডে রেজিগনেশন চাইছেন। হুম অ্যাট দ্য সেম টাইম আমি ওটাও দেখতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে, সেই অর্ডারের কপিটাও দেখতে চাই। এই দুটো জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম এন্ড এটা কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কোর্টে অবজারভেশন এবং অর্ডারে বলেছে। হুম এটা বলা মানে ওরাও বুঝতে পাচ্ছেন যে কোথায় দিক নির্দেশটা কোথায় যাচ্ছে বা যাওয়া উচিত সিবিআই এর। তারপরও কিন্তু সিবিআই এর এনশিওর করা উচিত ছিল, বেশক কলকাতা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়ে কি আমার এই প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন এটাকে সাংঘাতিক ভাবে প্রোটেক্ট করুন, এটাতে যেন কোনো সমস্যা না হয়। হুম আমি জানি না সেটা কালকে প্রোটেক্ট করা হয়েছিল কিনা, হুম যদি না হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আঙ্গুল উঠবে, বিভিন্ন প্রশ্ন উঠবে। হুম এর মধ্যে কিন্তু আঙুল ওঠা শুরু হয়ে গেছে, কারণ এর মধ্যেই সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে এতগুলো দুর্নীতির মামলা সিবিআই এর হাতে যাওয়ার পরেও, সেখানে এত এত রাশিকৃত প্রমাণ পাওয়ার পরেও একের পর এক যারা অভিযুক্ত তারা ছাড় পেয়ে যাচ্ছে। হয়তো এই যে নির্যাতিতা, যাকে আমরা তিলোত্তমা বলছি, যাকে আমরা অভয়া বলছি, সেও হয়তো সুবিচার পাবে না, সিবিআই এর হাতে গেলেও হয়তো পাবে না। এই একটা সন্দেহ সাধারণ মানুষের মধ্যে দানা বাঁধছিলই। এবং গতকাল যেরকম ভাবে ভাঙচুরের চেষ্টা চললো বা যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা চললো, ভাগ্যিস সেখানে প্রমাণটা লোপাট হতে পারেনি বা সেই অবধি তারা যেতে পারেনি, কিন্তু সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, এমার্জেন্সি বিভাগে বিশাল ভাঙচুর করা হয়েছে, যেখানে এখন পরিষেবা দেওয়ার মতো অবস্থাই নেই। এমনকি আমরা যেটা খবর পেয়েছি বা আমরা ছবিও দেখেছি যে দামি ওষুধের ভায়াল, যেগুলো থেকে যেই সমস্ত ইনজেকশন সাধারণ মানুষের পক্ষে কিনে হয়তো দেওয়া, গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেগুলোর ভায়াল গুলো ছিল যে সরকারি হাসপাতালে দেওয়া হয়, সেগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। তো এর পরে সিবিআই কতদূর বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য, কেন্দ্রীয় যে একটা তদন্তকারী সংস্থা যার উপর মানুষ বিশ্বাস রাখবে, সেই বিশ্বাসটাও তো প্রায় উঠে যাওয়ার পথে। কি বলবেন, সাধারণ মানুষের কি হবে এবার? দেখো, দুটো জিনিস তোমার বক্তব্য থেকে আমি দুটো জিনিস বলছি। এক, তুমি একটা আশা প্রকাশ করেছো যে ওই প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন বা প্রমাণগুলো নষ্ট হয়নি। তুমি কি করে জানলে? আমার তো বিশ্বাস, আমার তো মনে হয় যে সুচতুর মাথা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের মধ্যে 10, 15, 20, 50 জনকে ঢুকিয়ে দিয়ে একটা মব অর্গানাইজ করে এই জিনিসগুলো করতে পারে, সেই মাথা কি চেষ্টা করবে না যে ওখানে প্রমাণ লোপাটের? আর যেখানে প্রশাসন পুলিশের উপর একটা নিয়ন্ত্রণ আছে, তো আমি ধরে নিচ্ছি সেখানে প্রমাণ ইতিমধ্যে নষ্ট হয়েছে। কারণ সিবিআই অর্ডার পাওয়ার 1 ঘন্টার মধ্যে তো সিবিআই এর উচিত ছিল কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এর জওয়ান বা সিআইএসএফ এর জওয়ান দিয়ে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিনকে ঘিরে রাখা। কারণ এটাতে তো পরিষ্কার রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের উপরে মহামান্য আদালত, আমি বলছি না সাধারণ জনগণ, সংবাদ মাধ্যম আমি ছেড়ে দাও বা রাজনৈতিক দল ছেড়ে দাও, মহামান্য
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্য মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ, তারা বিশ্বাস রাখছে না কলকাতা পুলিশের উপরে। হুম সিবিআই কেন কলকাতা পুলিশের উপর বিশ্বাস রাখছে হুম যে তারা ক্রাইম সিন প্রোটেক্ট করবে? সিবিআই কেন কেন্দ্রীয় বাহিনীর লোক দিয়ে ওটাকে ঘিরে রাখেনি? কারণ এন্ড অফ দ্য ডে যদি তথ্য প্রমাণের অভাবে তদন্তের ফয়সলা না হয় হুম বা আমাদের বোনটি তিলোত্তমা সে যদি ন্যায় বিচার না পায়, তার দায়িত্ব কিন্তু যাবে সিবিআই এর উপরে, এবং অবভিয়াসলি একটা দায়িত্ব পালন করতে হবে মহামান্য আদালতকে, কলকাতা হাইকোর্টকে। হুম আপনারা কন্টেম্প করুন, আপনারা ডেকে আনুন সিবিআই অধিকর্তাকে, জিজ্ঞাসা করুন যে আপনার তদন্তকারীদের যখন আমি এত সুস্পষ্ট ভাবে বলেছি কলকাতা পুলিশের তদন্তে আমার ভরসা নেই হুম এবং আমাদের এই ডিসিশনটা দিতে হচ্ছে সিবিআই কে, এবং কোর্ট আনকোর্ট, হুম or else the public confidence or people's confidence on judiciary and law and order will be shattered. এটা তুমি কোর্টের অর্ডারে দেখে নেবে। হুম মানুষের অনাস্থা থেকে বাঁচাতে হবে আমাদের আইন বিচার পদ্ধতিকে, হুম তার জন্যই আমরা অর্ডার দিচ্ছি। তারপরেও সিবিআই এর তদন্তকারী অফিসার, ওটা কিন্তু আমি ওই জায়গা থাকলে সবার আগে আমি ক্রাইম সিন প্রোটেক্ট করতাম, এবং তার জন্য যদি আমি কলকাতা পুলিশের উপর ভরসা রাখি, হয় আমি মূর্খ, অথবা আমি অযোগ্য, অথবা আমি ওই ষড়যন্ত্রের অংশীদার। হুম এবং সিবিআই এর যে রেজাল্ট এই আমরা দেখতে পাচ্ছি গত 2 বছর ধরে ইডি সিবিআই, হুম আমি নিজে বহুবার সিবিআই ইডির হয়ে কথা বলেছি, বাট আমি সিবিআই বা ইডির মুখপাত্র নই, আমি তাদের অধিকর্তাও নই। আমি তদন্তের গতি প্রক্রিয়া নিয়ে বলেছি এবং আমি সিবিআই বা ইডির দক্ষতাকে নিয়ে বলেছি, কিন্তু সেই দক্ষতা যদি কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কন্ট্রোল করা হয়, তার থেকে দুর্ভাগ্য কিন্তু আমাদের কাছে কিছু নেই। যেটা তুমি বললে, হুম আজকে তিলোত্তমা ন্যায় বিচার পাচ্ছে না, কালকে যারা শেখ শাহজাহানের হাতে মারা গেছিল তারা পাবে না, হুম এবং যত বাংলা দুর্নীতির এই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যুবক যুবতীদের স্বপ্ন নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল তাদের জীবন, হুম কেউ ন্যায় বিচার পাবে না। এটা সিবিআই কে, সিবিআই এর যারা নির্দেশদাতা কেন্দ্রীয় সরকারকে তাদের দায়িত্ব প্রমাণ করার যে সিবিআই নিরপেক্ষভাবে এখনো কাজ করতে পারে। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন বা কলকাতা পুলিশ যে পারে না, সেটা ইতিমধ্যে তাতে শিলমোহর পড়ে গেছে। সেই শিলমোহর আমি দেইনি বা সংবাদ মাধ্যম বা তুমি দাওনি, রাজনৈতিক দল দেয়নি, সেটা মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দিয়েছেন। হুম এবার বাকি রয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের দিতে হবে। হুম এখন যে মানে শিলমোহর আমরা কেউ দিইনি, মহামান্য আদালত দিয়েছে, কিন্তু সেই শিলমোহরের ওপরে গিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন যে আরজি করে যেসব গুন্ডামি আর ভাঙচুর হলো তা সব সীমা পার করে গিয়েছে। আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাকে বলেছি যাতে প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করা হয়। যেখানে কেসটা সম্পূর্ণভাবে চলে গেছে সিবিআই এর হাতে, যেখানে সম্পূর্ণ তদন্তের দায়িত্বভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং কার্যত রাজ্য পুলিশে বেস্ট ট্যালেন্ট থাকার পরেও রাজ্য পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এবং সেটা আদালতের নির্দেশেই করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন এখতিয়ারে গিয়ে এই কথা বলতে পারেন বা মাঝরাত্রে সিপি কে ফোন করতে পারেন? দেখো, আমি কিন্তু তোমার এই অভিযোগ বা এই প্রশ্নের সঙ্গে সহমত হলাম না। হুম কারণ মহামান্য কলকাতা হাইকোর্ট তারা কিন্তু তিলোত্তমা হত্যা এবং ধর্ষণ কেসের তদন্ত গতি প্রক্রিয়াতে ভরসা রাখতে পারেনি কলকাতা পুলিশের ওপর। হুম কিন্তু কালকে যে ঘটনাটা, এটা সম্পূর্ণ পৃথক ঘটনা, এটা আইন শৃঙ্খলার প্রশ্ন। হুম আইন শৃঙ্খলার প্রশ্ন নিয়ে কিন্তু মহামান্য কলকাতা আদালতের কোন রকম এখন অব্দি অর্ডার হয়নি বা অবজারভেশন আসেনি। হুম সেখানে একজন সাংসদ হিসাবে এবং শাসক দলের নাম্বার 2 আনঅফিসিয়ালি, আমি জানি না, হোয়াট এভার, সেই হিসাবে যদি উনি বলে থাকেন, হুম তো সেটাকে আমি প্রাথমিকভাবে মনে করব, উনি যদি বলে থাকেন কলকাতা পুলিশ কমিশনারকে উনি ভরসা রাখছেন রাজ্যের পুলিশ একজন দক্ষ অফিসারকে, সিস্টেমকে, ভালো কথা। উনি তো বলেছেন ওনার কনসার্ন, এবং উনি তো কোনো রাজনৈতিক, সম্ভবত কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনীতির দলের কথা বলেননি। উনি বলেছেন যারাই গুন্ডামি করুন, রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হুম তো সেটা আমাদের প্রাথমিকভাবে তো দেখতেই হবে। উনি বোধহয় 40 ঘন্টা 48 ঘন্টা সামথিং একটা টাইম ফ্রেম দিয়েছেন। হুম
সেই টাইম ফ্রেমের মধ্যে যদি যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং তাদের পেছনে যারা আছেন হুম তাদের যদি আইডেন্টিফাই করতে না পারে, হুম কাস্টাডিতে না পারে কলকাতা পুলিশ, হুম তখন আমাদের দেখতে হবে যে এই যে কথাগুলো বলেছেন সাংসদ, হুম এবার উনি কি করছেন। হুম আর যদি না করতে পারে তাহলেও, আর যদি করতে পারেন তাহলেও পরিষ্কার দেখা যাবে, কারণ সমস্ত ফুটেজ রয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমে রয়েছে। আমি আই এম শিওর হাজারো লোক ওখানে ভিডিওতে, মোবাইলে ভিডিও তুলেছেন। হুম সুতরাং ইলেকট্রনিক এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ইলেকট্রনিক এভিডেন্সের কিন্তু ওখানে কম নেই, প্রচুর রয়েছে। হুম এখন দেখা যাক, আপাত দৃষ্টিতে তো আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে আমি মনে করতে চাইছি যে একজন দায়িত্ববান সাংসদ হিসাবে, হুম শাসক দলের একজন সর্বোচ্চ নেতা হিসাবে উনি কনসার্ন দেখিয়েছেন হুম এবং কলকাতা পুলিশ বা প্রশাসন নড়ে চড়ে বসবে, অ্যাকশন নেবে। কিন্তু ইতিহাস যদি বলো, খুব একটা আমার ভরসা নেই, সেটাও ঠিক। হুম সোশ্যাল মিডিয়ায় তো এই বিষয়টা নিয়ে মানে প্রচুর মানুষ লিখছেন, বলছেন, সোচ্চার হচ্ছেন, এবং সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে যা ইচ্ছা বলুন কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না, এবং একই সঙ্গে বলছেন যে কোন অ্যাকশনটা আমরা নিইনি বলুন তো, 12 ঘন্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে, প্রমাণ ছাড়া নির্দোষকে কিভাবে গ্রেফতার করবে বলুন। ধনঞ্জয়ের ঘটনা মনে আছে তো, দোষী সাজা পাক কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান। কি বলবেন? এটা একটা খুব মজার ব্যাপার বললে, কারণ উনি যদি, আবার বলছি, যদি রাজনৈতিক নেতা হিসেবে বলে থাকেন আমি কোনো জবাব দেব না, কিন্তু উনি উনি প্রশাসনিক প্রধান, এবং এটা বললেও চলবে না উনি প্রশাসনিক প্রধান, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। হুম উনি যদি ডিসাইড করে দেন যে আসল খুনিকে ধরা হয়ে গেছে, তাহলে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, জুডিশিয়ারি, ইন্টেলিজেন্স, সিবিআই সব উঠিয়ে দেওয়া উচিত। হুম উনি তো ধরেই দিয়েছেন, উনি তো বলেই দিয়েছেন যে আসল খুনিকে 12 ঘন্টার মধ্যে ধরে ফেলেছে, তাহলে তদন্তের দরকার কি। এবং আমার মনে হয়, মাফ করবেন, আমি পুরো সম্মান নিয়ে বলছি যে কলকাতা হাইকোর্টেও তালা লাগিয়ে দেওয়া উচিত। জুডিশিয়ারি টুডিশিয়ারি এই সমস্ত দেখে লাভ নেই, কোনো বিচার পদ্ধতি প্রক্রিয়া সব বন্ধ করে দেওয়া হোক। কারণ উনি বলেছেন যে আসল খুনিকে পাওয়া গেছে এবং 5 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। তো তাহলে তো আমার মনে হয় না আফগানিস্তানেও বা ইরাক সিরিয়াতেও, ইরানেও এই শরিয়তি কানুন যেখানে, সেখানেও এত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া হয় না, এবং একটা কাজী থাকে, তারা একটা মোটামুটি প্রসেসে যায়, তারপর তাদের যেটা রায় ঘোষণা সেটা অত্যন্ত ভয়াবহ, নির্মম এবং একটা মানে সভ্যতার বিরুদ্ধে। কিন্তু এখানেও যে এই জিনিস শুরু হয়ে গেছে সেটা তো আমি জানি না, মানে সেটা শুনলাম এবং একটু চিন্তিত হলাম। হুম এত সহজে যদি আসল খুনিকে আইডেন্টিফাই করা হয়, তাহলে কিন্তু অতটাই সহজে যে কোনো মানুষ, যে কোনো বিরোধী স্বরকেও আইডেন্টিফাই করে তাকে শাস্তি বা বিচারের, কারণ উনি যখন বলে দিচ্ছেন, এটা আমাদের লিগ্যাল টার্মিনোলজিতে, প্রসিডিংস এর টার্মিনোলজিতে একটা কথা বলা হয় কনফার্ম বায়াস। হুম এই কনফার্মেশন বায়াস, যেটা আমি আগে ডিসাইড করে নিচ্ছি যে এই লোকটি অপরাধী, এবং এবার আমার প্রশাসনকে বলে দিচ্ছি অথবা আমি নিজে এই যে লোকটাকে বলে দিলাম যে অপরাধী, এইবার আমি তথ্য প্রমাণ সংগ্রহ করব, আমার যে এই কনফার্মেশনটা, যে বায়াসনেস যেটা আমার, হুম যে এই লোকটি সঞ্জয় রায় অপরাধী, তাকে অপরাধী ঘোষণা করার জন্য বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে সেই মানে যত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে আমি নেব, যাতে সঞ্জয় রায়কে আমি ফিক্স করতে পারি এই পুরো অপরাধের রেসপন্সিবিলিটি একা নেওয়ার জন্য। সেই কনফার্মেশন বায়াস তো দেখা যাচ্ছে এটা, তবে আদালতে এগুলো টিকবে না, এই সমস্ত কথাবার্তা। হুম দীপাঞ্জন দা, একটা শেষ প্রশ্ন করব, খুব স্পেসিফিক প্রশ্ন, যে সিবিআই তে কি তাহলে মানে আপনার আস্থা আছে? কারণ সাধারণ মানুষ কিন্তু সিবিআই এর ওপর থেকে আস্থা হারাচ্ছে, এবং একটু আগেই আপনি বললেন যে সিবিআই যেভাবে তদন্ত শুরু থেকেই গাফিলতি দেখালো, সেখানে দাঁড়িয়ে সিবিআই এর ওপর আস্থা রাখাটা কঠিন হয়ে পড়ছে। কিন্তু তাও শেষ পর্যন্ত মানুষ তো মানে যখন একেবারে কোনো দিকে কিছু পারে না, তখন তো আদালতের দরজাতেই হাত পাততে যায়। তো সেখানে দাঁড়িয়ে আদালত থেকে এত বড় নির্দেশের পরেও সিবিআই কি পারবে যে ফাইনালি তদন্তের ঠিকঠাক করে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করতে, মানে সেটা কি সম্ভব? আর দ্বিতীয়ত, যেরকম পরিস্থিতির মধ্যে এখন বাংলা রয়েছে, যেরকম ভাবে বিচার বা বিচার বিভাগীয় তদন্ত যেভাবে চলছে, যেভাবে শাসক দল নিজেদের ইচ্ছা খুশি মতো কাউকে ফাঁসিতে লটকে দেওয়ার মতো কথাবার্তা বলছে, সেখানে দাঁড়িয়ে আইন কানুনের কি অবস্থা? সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে গিয়ে নিজেদের দুঃখের কথা বলবে?
দেখো, তোমার প্রথম প্রশ্নটার উত্তর আমি বলি যে সিবিআই এর বা ইডির দক্ষতা নিয়ে আমার আগেও সন্দেহ ছিল না, এখনো নেই। তাদের অনুসন্ধানের যে প্রক্রিয়া তাতেও আমার কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজে চাকরি করেছি। হুম সন্দেহটা যেখানে, সেটা দুঃখজনক হলেও ভারতীয় গণতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থা, সেটাতে এত সন্দেহ হয়ে গেছে এখন কোনো মতেই সিবিআই ইডি, কলকাতা পুলিশকেও যেমন ভরসা করছি না, পশ্চিমবঙ্গ পুলিশকেও না, ঠিক সিবিআই ইডি কে কোথায় তথাকথিত কোট আনকোট সেটিং হয়ে যাচ্ছে, কোন রাজনীতির খেলা চলছে, এটা তো খুব মুশকিল। আমি বুঝি সিবিআই ইডির অসহায়তা, কারণ তারা তাদের কথা বলতে পারেন না, যেটা একসময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই সম্পর্কে বলেছিলেন যে খাঁচায় বন্ধ তোতা পাখি, তোতা পাখি এখনো রয়েছে, সেটা তো দেখতে পেলাম। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, মহামান্য প্রাক্তন বিচারপতি, আজকের অধুনা সাংসদ অভিজিৎ বাবু, এরা যে যুগান্তকারী যে অর্ডার গুলো দিয়েছেন, মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা, কত নাম বলবো, সেগুলো যে হয়নি, সে লিপস অ্যান্ড বাউন্সের তদন্তই হোক বা যে কোনো জিনিস হোক, সেটা তো দেখতে পাচ্ছি। সারদা নারদা তার আগে দেখেছি, এখন এগুলো দেখছি। মানুষের মনে যে প্রশ্নটা আসছে, এটা সঙ্গত প্রশ্ন। চিন্তার ব্যাপার যেটা, যে তাতে আমাদের ইকোসিস্টেমটা প্রচন্ড বড় আঘাত লাগবে। কালকে যদি মানুষ আইন, বিচার ব্যবস্থা এগুলোর উপর ভরসা হারিয়ে ফেলে এবং মব লিঞ্চিং শুরু করে যায়, যে মানুষ আইন বিচার নিজের হাতে নিয়ে নেবে, সেটা কিন্তু খুব মুশকিল। তখন কিন্তু আমাদের ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। এই স্বাধীনতার ৭৮তম বার্ষিকীতে বসে আমরা এখনো ম্যাচিওর হতে পারলাম না, আমাদের গণতন্ত্র এখনো কিন্তু ম্যাচিওর হয়নি, আমাদের সাধারণ মানুষ এখনো ন্যায় বিচার পায় না এই রাজনৈতিক সিস্টেমটাতে। এই সিস্টেমটার উপর যদি মানুষের ভরসা উঠে যায়, তখন ওই হিন্দি সিনেমাতে যেমন দেখো অমিতাভ বচ্চন একাই ওই বিভিন্ন সিনেমাতে শাহেনশাহ হয়ে যায়, ভারতবর্ষে বা বাংলায় বিভিন্ন জায়গায় শাহেনশাহ তৈরি হবে, যারা বিচার ব্যবস্থা, আইন সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইনস্ট্যান্ট জাস্টিস করে দেবে। এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার, এবং ৭৮তম স্বাধীনতা দিবস ভারাক্রান্ত হয়ে রয়েছে আমার এই চিন্তায়, যে মানুষ হারিয়ে ফেলছে বিশ্বাস। তবে মানুষের ওপর বিশ্বাস রয়েছে, মানুষ যেরকম ভাবে পথে নেমেছে, আবার বলছি, এই পথই পথ দেখাবে। মানুষ যেন হারিয়ে না ফেলে যে আমাদের শক্তি কতটা, সেটা যেন হারিয়ে না ফেলে, নিয়ন্ত্রণ করুক, এবং যেখানে যারা প্রতিবাদী আছে আরো অনেক সতর্ক হন, যাতে কোনোভাবেই কেউ আপনাদের এই মুভমেন্টটাকে কেউ কলঙ্কিত না করতে পারে। ইতিহাস কিন্তু নজর রাখছে আপনাদের দিকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা। ধন্যবাদ, জয় হিন্দ।